দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতে জানিয়ে দেব শিরোনাম। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে যাবে কিনা 4 ডিসেম্বর সিদ্ধান্ত দেবেন হাইকোর্ট। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। যদি এটা বিদেশি কাজ চলে যায় তারা সবকিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। ক্ষমতায় গেলে 1.5 বছরের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি। চট্টগ্রামে বললেন আমির খসরু, সারা দেশে গড়ে তোলা হবে স্কিল সেন্টার। বন্দর নগরীর বেশিরভাগ ভবন ব্যবহৃত হচ্ছে গুদাম হিসেবে, মজুদ রাখা হচ্ছে দাহ্য পদার্থ। অগ্নি ঝুঁকিতে এলাকাগুলো। গুদাম ভাড়া দিচ্ছে, সে এখন অতিরিক্ত ভাড়া পাচ্ছে, এই জন্য সে দিয়ে দিচ্ছে। আবাসিক জায়গায় প্লাস্টিক গুদাম করলে তো এগুলো রিস্কি। এগুলো থাকলে তো আমাদের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয় না? এত ক্ষয়ক্ষতি, এগুলো মানুষ মরে, এগুলো কি? দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। চট্টগ্রাম বন্দরের নিউমারিং টার্মিনাল পরিচালনা বিদেশি কোম্পানির হাতে যাবে কিনা 4 ডিসেম্বর সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট। রিটকারী আইনজীবীরা বলছেন বিদেশিদের বন্দর পরিচালনার চুক্তি অন্তর্বর্তী সরকার করতে পারে না। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিতে পারবে, দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের আপত্তির পরও গত 17 নভেম্বর লালদিয়া ও পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে। অন্যদিকে চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়াকে তড়িঘড়ি বলছে চুক্তিবিরোধী পক্ষ। অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ও দেশের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে আদালতে রিট করেন কয়েকজন আইনজীবী। নিউমোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে যাবে কিনা সে বিষয়ে 4 ডিসেম্বর রায়ের মাধ্যমে সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট। রিটকারী আইনজীবীরা বলছেন বন্দর ব্যবস্থাপনার বিষয়ে এমন চুক্তি করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। স্পর্শকাতর ও দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। পলাতক শেখ হাসিনা ওয়াজেদের সময় 2022-23 তখন একটা MOU সিগনেচার করা হয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, জাতীয় সার্বভৌমত্বের ব্যাপার আছে। এর মধ্যে যদি এটা বিদেশি কাজ চলে যায় তারা সবকিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। যদিও রিটকারীদের এমন দাবি অযৌক্তিক বলছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এই রিটের পিছনে অসৎ উদ্দেশ্য দেখছেন তিনি। পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট ক্যাট। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল নিয়ে চুক্তির প্রক্রিয়া শুরু হয় আওয়ামী লীগ সরকারের আমলে। তবে জাতীয় স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সাথে চুক্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভুটানের সাথে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট চুক্তি হয়েছে 2 বছর আগে। জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে পরীক্ষামূলক পণ্য পরিবহন। ভুটানের আমদানি করা পণ্যের প্রথম চালান এখন চট্টগ্রাম বন্দরে। আজ চলছে খালাস কার্যক্রম, এরপর সড়ক পথে রওনা দেবে ভুটানের উদ্দেশ্যে। এর ট্রানজিট ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। স্থলবেষ্টিত দেশ ভুটানে নেই কোনো স্থলবন্দর, ফলে পণ্য আমদানি করতে হয় তৃতীয় দেশের মাধ্যমে। বাংলাদেশের বন্দর ও ভূখণ্ড ব্যবহার করে ভুটানে পণ্য নিতে দুদেশের মধ্যে ট্রানজিট ও প্রোটোকল চুক্তি স্বাক্ষর হয় 2023 সালে। প্রায় 2 বছর পর গত সেপ্টেম্বরে থাইল্যান্ড থেকে ভুটানের পণ্য চালান নিয়ে জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে। তবে সরকারি বিভিন্ন সংস্থার অনুমোদন জটিলতায় তা আটকে থাকে। টোল মাশুল পরিশোধ এবং শুল্কায়ন শেষে 2 মাস পর শুরু হয়েছে এসব পণ্য খালাস। পরীক্ষামূলক প্রথম চালানটিতে খাদ্যপণ্য, ফলমূল, কসমেটিক্স জাতীয় 6.5 টন পণ্য রয়েছে। থাইল্যান্ড থেকে এসব পণ্যের আমদানিকারক ভুটানের এবিট ট্রেডিং। বিভিন্ন সংস্থা তো রোডস অ্যান্ড হাইওয়ে, কাস্টমস, এগুলি বন্দর সব মিলেই তাদের রেভিনিউটা ঠিক করার পরে
তারপরে আমরা মুভ করছি। এর আগে তো মুভ করা যায় না, এর আগেই কন্টেনার এসে গেছে। ট্রানজিট পণ্য চালানের মাশুল আদায় করছে চট্টগ্রাম বন্দর, কাস্টম হাউস এবং সড়ক মহাসড়ক বিভাগ। পরীক্ষামূলক পরিবহন সফল হলে নিয়মিত চালু হবে বলছে বন্দর কর্তৃপক্ষ। সরাসরি যেটা এখান থেকে ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছে সেটা এক রকমের, বাট আস্থার একটা জায়গা হচ্ছে আমাদের এখান থেকে, আমাদের বন্দর থেকে একটা ভিন্ন দেশে যদি এই রুটটা যদি চালু হয়, ভবিষ্যতেও হয়তো এটা চলমান থাকবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আরও নতুন নতুন চালান এখানে আসবে এবং আমরা সেটা থেকেও লাভবান হতে পারবো। চুক্তি অনুযায়ী যে কোনো দেশ থেকে ভুটানের পণ্য প্রথমে আসবে চট্টগ্রাম বন্দরে। খালাসের পর সড়কপথে বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতের শিলিগুড়ি হয়ে পৌঁছে যাবে ভুটানের ফুন্টসলিংয়ে। এই ট্রান্সশিপমেন্টকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। আশেপাশের ল্যান্ডলক কান্ট্রিগুলোকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে পরে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে এবং চট্টগ্রাম বন্দরেরও বাড়তি আয় করার একটা সুযোগ চলে আসবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট তথা সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে জেলা পরিষদ ভবনের সামনে কোটা বিরোধী ঐক্যজোট রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের ব্যানারে আন্দোলনকারীরা অবস্থান নেয়। কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিল সহ 6 দফা দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দাবি আদায় না হলে চেয়ারম্যান সহ সকল সদস্যদের পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন। এর আগে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে কোটা বিরোধী ঐক্যজোট দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, শাটডাউন কর্মসূচির কারণে কিরকম প্রভাব পড়ছে আর সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো আপনার মাধ্যমে। ধন্যবাদ। আপনি জানেন যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন এই 3 পার্বত্য জেলা প্রকল্পগুলো হয়, তার বেশিরভাগই এই জেলা পরিষদের মাধ্যমে এই প্রকল্পগুলো গ্রহণ করা হয়। তাছাড়া এই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আনাচে যেসব অসহায় লোকজন আছে তারা কিন্তু এই জেলা পরিষদের মাধ্যমে তারা সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। এর পরিপ্রেক্ষিতে এই যে শাটডাউনের পরিপ্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ মূলত অচল হয়ে পড়েছে। আমরা আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে যারা আন্দোলনকারী রয়েছেন ছাত্ররা, বৈষম্য বিরোধী ঐক্যজোটের ব্যানারে, তারা সকাল থেকে রাঙ্গামাটি জেলা পরিষদের মূল ফটকে এসে তারা ঘেরাও করে রাখে এবং মূল ফটকের মধ্যে তারা তালা ঝুলিয়ে দেয়। যার পরিপ্রেক্ষিতে এই জেলা পরিষদের যেসব লোকজন এখানে সেবা নেওয়ার জন্য আসছে বিভিন্ন উপজেলাগুলো থেকে, তারা কিন্তু এইসব জেলা পরিষদে এসে তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেনি। তাছাড়া এই জেলা পরিষদ যেসব কর্মচারী রয়েছে তারাও আজকে জেলা পরিষদে প্রবেশ করতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে এই জেলা পরিষদের যে কর্মকাণ্ড সবগুলো বন্ধ রয়েছে। এই আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যে 6 দফা দাবি রয়েছে, 6 দফা দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই শাটডাউন কর্মসূচি তারা চালিয়ে যাবে। শামসুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে আবাসিক ভবন ব্যবহৃত হচ্ছে গুদাম হিসেবে। অনেক গুদামে আছে দাহ্য পদার্থ, ফলে ঝুঁকিতে পুরো এলাকা। কদমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস বলছে কোনো গুদামেরই লাইসেন্স বা অনুমোদন নেই। অবৈধভাবে চলছে ব্যবসা জানিয়ে আতঙ্কে থাকেন স্থানীয়রাও। আগুন নিভে যাওয়ার পর গুদামে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট, যেখানে আমদানি করা কম্বল ছাড়াও ছিল ফুটবল ও প্লাস্টিকের বিভিন্ন মালামাল। দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চট্টগ্রামের কদমতলী পোড়া মসজিদের পাশে চেয়ারম্যান মার্কেটের এই ভবনের প্রতিটি ফ্লোরেই পণ্যের গুদাম। আশপাশের ভবনেও বিভিন্ন কেমিক্যাল ও প্লাস্টিকের গুদাম। অল্প কিছু আবাসিক ভবনও আছে। পণ্য পরিবহন সুবিধার কারণে পুরো এলাকায় গুদামে ভরপুর। মোবিলের কেমিক্যাল আছে, আপনার ফেব্রিক কারখানা আছে, মানে আমাদের সাঁতার আছে। যদি নিচে আগুন ছড়াতো তাহলে এলাকায় সব আগুনে জ্বলে ধ্বংস হয়ে যেত। এখানে মোবিল আর পাশের গুদাম প্লাস্টিকের গুদাম, প্লাস্টিক কারখানা আর কি। সিটি কর্পোরেশন, তারপর আপনার ফায়ার সার্ভিস, তারপর আপনার শ্রম অধিদপ্তর,
প্রত্যেকটা থেকে অনুমোদন নেওয়া আছে, আমাদের লাইসেন্স করা আছে। তো ট্রান্সপোর্টের সুবিধা এখানে 24 ঘন্টা লোড আনলোড চলে। এখানে যদি বাইরে গুদাম নেয় তাহলে তাদের হয়তো বিজনেসটা বন্ধ হয়ে যায়, যার কারণে সবাই ট্রান্সপোর্টের পাশাপাশি গুদাম রাখছে। হয়তো এনে ভবিষ্যতে যারা মালিক পক্ষ আছে তারা আরও সতর্কভাবে কাজ করতে হবে। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের দাবি আবাসিক ভবনকে এভাবে গুদাম হিসেবে ব্যবহার করা অবৈধ। বারবার নোটিশ দিলেও লাইসেন্স নেয়নি কেউ। তবে এবার কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমরা ইতিপূর্বে আমাদের ডিপার্টমেন্টে কিছু নোটিশ আমরা দিয়েছি, বাট তারা এই ব্যাপারে কোনো উদ্যোগ তারা গ্রহণ করেনি। আমরা মোবাইল কোর্ট আমরা পরিচালনা করব, এরপরে মোবাইল কোর্টে পরিচালনা করে আমরা এটা ওনাদেরকে আইনের আওতায় আনবো। এত বড় অগ্নিকাণ্ডের পরও ওই ভবন থেকে একটি গুদামও সরানো হয়নি, ফলে রয়ে গেছে ঝুঁকি। ঘনবসতিপূর্ণ এলাকায় দাহ্য পদার্থের ব্যবসা বন্ধ চান স্থানীয়রা। প্লট ভাড়া দিত তাহলে সে টাকা পাইতো কম, যেহেতু এখন সে ওই গুদাম ভাড়া দিচ্ছে, সে এখন অতিরিক্ত ভাড়া পাচ্ছে, এর জন্য সে ওই দিয়ে দিচ্ছে আর কি। শুধু অনুমোদন না নিয়ে যদি করে সেটা তো অবভিয়াসলি অন্যায় করছে। এখন আবাসিক হোটেলের পাশে বা আবাসিক জায়গায় প্লাস্টিক গুদাম করলে তো এগুলো রিস্কি। এগুলো থাকলে তো আমাদের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয় না? এত ক্ষয়ক্ষতি এগুলো মানুষ মরে, এগুলো কে রিস্ক নিবে? সোমবার বিকেলে কদমতলীর এই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিএনপি ক্ষমতায় আসলে 18 মাসের মধ্যে 1 কোটি চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহানগর বিএনপি আয়োজিত এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, বর্তমানে কর্মসংস্থানের অভাবে অনেকেই বেকার। বেকারত্ব ঘোচাতে বিএনপি চ্যালেঞ্জ নিয়েছে, এজন্য যত বিনিয়োগ করা দরকার বিএনপি তা করবে। সারা দেশে স্কিল সেন্টার করা হবে, পাশাপাশি সকলের জন্য বিনা পয়সায় প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। গ্রামে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। বর্তমান শিক্ষার্থীদের ওপর আগামীর বাংলাদেশ নির্ভরশীল উল্লেখ করে আমির খসরু বলেন, আগামীর বাংলাদেশ হবে মেধাবীর নেতৃত্বে। দেশের জন্য মেধার রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এজন্য প্রাথমিক বিদ্যালয়েই কারিগরি শিক্ষা ব্যবস্থায় চালু করা হবে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। প্রত্যেক বছর লক্ষ লক্ষ লোক ছেলেমেয়েরা লেখাপড়া করে বের হচ্ছে, চাকরি পাচ্ছেন না। এই জন্য তাদের জন্য আমার প্রাথমিক দায়িত্ব হচ্ছে 1 কোটি চাকরি আমরা 18 মাসে করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, এবং এটার জন্য যত বিনিয়োগ দরকার আমরা বিনিয়োগ করব। চট্টগ্রাম 1 সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিনকে সংবর্ধনা দিয়েছে মিরসরাই বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিরসরাই উপজেলার ধুমঘাট থেকে বড়তাকিয়া পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে বড়তাকিয়া বাজারে পথসভায় বক্তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়ার আহ্বান জানান। নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন বিএনপির প্রার্থী নুরুল আমিন। এ সময় দলের উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত ছাড়া অন্যান্য দলের প্রার্থীরাও ব্যস্ত প্রচারণা ও গণসংযোগে। ফটিকছড়িতে মোটর শোভাযাত্রা সহকারে শোডাউন করেছেন চট্টগ্রাম 2 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জুলফিকার আলী। শান্তিরহাট থেকে বের করা শোভাযাত্রাটি দাঁতমারা ও বাগানবাজার ঘুরে আব্দুল্লাহপুরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। গণসংযোগ ও পথসভায় হাতপাখা প্রতীকে ভোট চান প্রার্থী ও কর্মী সমর্থকরা। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক কুতুবদিয়ার 41 মাঝি মাল্লার পরিবারকে সহায়তা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক। বিকেলে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজন হয়। সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান মাঝি মাল্লার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। আটক হওয়া জেলেদের ফিরিয়ে আনার ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জেলা প্রশাসক বলেন, মাঝি মাল্লাদের আটকের বিষয়ে জানার পর তাদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাদের ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সর্বোচ্চ মহল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এর আগে জেলা প্রশাসক কুতুবদিয়া বায়ুবিদ্যুৎ কেন্দ্র, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সহ সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। আমরা জানার সাথে সাথে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় যে জেলেরা ওখানে ইয়াতে গেছেন তাদের তালিকা আমাদেরকে পাঠিয়েছে। আমরা সরকারকে জানিয়েছি, সরকার দ্রুত তাদেরকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। দর্শক, শেষ করছি আজকে চট্টগ্রামের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।